বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মী, আমার সহকর্মী ভাই ও বোনেরা, উপস্থিত অন্যান্য ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। যারা আমার ভাইয়েরা, আমার বোনেরা দীর্ঘ পথ অতিক্রম করে অনেক দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে সফল করার জন্য আমাদের ডাকে অল্প সময়ের মধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতি একটা অত্যন্ত কঠিন সময় পার করছে। একটা বিভীষিকাময় পরিস্থিতির ভিতর দিয়ে জাতীয় আমরা অগ্রসর হচ্ছি। আজকে চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা, একই সঙ্গে অস্বস্তিকর একটা অশুভ শক্তির বলয় যেন জাতিকে ঘিরে ধরেছে। মানুষ আতঙ্কগ্রস্ত, কোনো মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। কোনো মানুষ যখন সকালে বের হচ্ছেন, তাদের স্ত্রীরা বলছেন বিকালে আমার স্বামী ঘরে ফিরে আসবে কিনা আমরা জানি না। যখন কোনো মেয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে, তার মা বলছে যে ঠিকমতো আমার মেয়েটা ফিরে আসবে কিনা, আমি সারাদিন এটা নিয়ে চিন্তায় থাকি। অত্যন্ত একটা অস্বস্তিকর পরিবেশ। যার ব্যবসা বাণিজ্য আছে সে মনে করছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি গিয়ে দেখব নাকি আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখব। অফিস আদালত কোথায় ভেঙে পড়া হচ্ছে কোনো খবর নেই। মানুষ একটা এইরকম ধরনের হতাশাগ্রস্ত এবং এই ধরনের আতঙ্কগ্রস্ত মানুষ বাংলাদেশে ইতিপূর্বে কোনো সময় ছিল আমাদের জানা নাই। অনেক বিপদ আপদ আমরা অতিক্রম করেছি, কিন্তু একটা নতুন ধরনের বিশাল একটা অশুভ শক্তি আমাদেরকে যেন আছড়ে পিষ্টে ধরছে এবং তার থেকে আমাদের বেরিয়ে আসার কোনো উপায় নেই। সমস্ত লোককে, সারা দেশকে ঢালাওভাবে ফেসিবাদ এবং ফেসিবাদ দোষর হিসেবে আখ্যা দিয়ে সমস্ত লোককে যে কোনোভাবে অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। আজকে কোনোখানে কোনো কিছুই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমরা বললাম ফেসিবাদ বিরোধী, আগে আমরা বলতাম এক স্বৈরাচার বিরোধী অথবা কর্তৃত্ববাদী সরকার বিরোধী আন্দোলন আমরা এটা করেছিলাম। কত আন্দোলনের পরে শুনলাম এটা হলো ফেসিবাদ। ঠিক আছে, ফেসিবাদ বিরোধী আন্দোলন। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো। এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে। নব্য ফেসিবাদ এবং তার দোসর, নব্য ফেসিবাদ এবং তার দোসর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। কি পরিবর্তন হয়েছে বলেন? এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা। এই এক ধরনের নির্বাচন, এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, বাংলা বলেন, সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক ইউনিয়ন বলেন, সবগুলোতে এখন দলীয় সরকার, দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না। রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন, আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থার দাঁড়িয়েছে। ব্যাংক, আদালত সবকিছু দলীয়করণ হয়ে গেছে। তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন? আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর। আপনারা যেখানে যান, রাস্তাঘাটে, ফুটপাত, ঘাট, মাঠ, কোন জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে? বেশি হয়েছে, অনেক বেশি হচ্ছে। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে? অফিস আদালতের ট্রান্সফার, প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে? যে আপনি ফেসিবাদের কথা বললেন, সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? করবার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা তো দেখছি না। মিটিং মিছিল করতে যান না, সেখানে গিয়া মারপিট করেন। আপনার দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড়
মুরগির রান খান, হাসি ঠাট্টা, 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়ে হামলা করেন, মানুষের রক্তপাত করেন। এই ফ্যাসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ফ্যাসিবাদ সৃষ্টির জন্যই আর তার দোষকদের সৃষ্টির জন্য কি দেশের মানুষ রক্ত দিয়েছে? এর জন্য কি ছাত্র রক্ত দিয়েছে? ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই, কি পেয়েছেন আপনারা? কার কাছে কি পেয়েছেন? একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে, সে নাকি ছাত্রলীগ, তাকে ধরে মারতে হবে, পিটতে হবে, মহিলাদেরকে বন্ধু বিবস্ত্র করে ভালো হচ্ছে। আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগ বলে, ছাত্রলীগ বলে, হয়তো আওয়ামী লীগ বলে সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ কি ক্রিমিনাল? তাদেরকে কি আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন? চার্জ দিয়ে কি আপনি প্রমাণ করেছেন? মিথ্যা কতগুলি মামলা দিয়ে, আর যেটা শেখ হাসিনা করতো তার চেয়ে বেশি বড় সব বেনামি সব মামলা দিচ্ছেন। সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে শোন অ্যারেস্ট, এই মামলায় কি অজ্ঞাতনামার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না, অফিসিয়ালি অর্ডার দেওয়া হচ্ছে, জামিন দেওয়া যাবে না, বিচার বিভাগকে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা কোন ধরনের ফ্যাসিবাদ? নব্য ফ্যাসিবাদ। এবং তাদের দোষকদেরকে রুখতে হবে। আমার কাছে একজন এসে বলেছে, এক সাংবাদিক খবর দিয়েছে যে এগুলো তো কোথাও বলতে পারি না, আমাদের কাছে বলে। এক অফিসে তারকে নাকি একজন এসে অফার করেছে, নব্য ফ্যাসিবাদের দোষর অর্ডার অফার করেছে যে আপনার এখানে আমরা বই টই ছাপার কাগজপত্র সাপ্লাই করব। উনি বলেছে ভাই বই টই ছাপার কাগজ তো আমরা 2 বছরের কেনাই আছে, আমাদের কাছে গোডাউন ভর্তি আছে, এখন তো নতুন কাগজ কিনতে হবে না। বলে কি হচ্ছে, এটা জ্বালাই দেন। বলেন যে কেমনে জানি জ্বলে গেছে, এটা কেউ হয়তো অ্যাটাক করেছে, তারপরে আমাদের অর্ডারটা দিয়ে দেন। সুন্দর সিস্টেম চলছে, সুন্দর ফ্যাসিবাদ চলে গেল, সুন্দর ফ্যাসিবাদ আসলো। সেই জন্য আপনাদেরকে আমি এখানে আজকে আহ্বান করে এনেছি। দেশের মানুষ, আমি মনে করি আল্লাহর তরফ থেকে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে, আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে মানুষকে পথে ঘাটে আমরা মিছিল করতে যাব, আমাদের মিছিলে আটক করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। শেখ হাসিনা যেটা করেছিল তার চেয়ে কি ভালো করলেন আপনি? কি আপনি ভালো দেখাচ্ছেন? আরো ম্যাজিক অনেক কিছু দেখাচ্ছেন। আমাদের দেশের ভালো হবে মন্দ হবে ঠিক করছে কারা? যারা এই দেশকে লাথি মেরে বিদেশের সিটিজেনশিপ চলে গেছেন। বিদেশে তাদের আরাম আয়েশ আছে, এখানে যদি ধ্বংস হয়ে যায়, আমরা একজনকে মারামারি করে কাটাকাটি করে শেষ, আমাদের রক্তাক্ত করে শেষ করা হলে ওনারা গিয়ে ওখানে সুখে শান্তিতে আবার বসবাস করবেন। এই সমস্ত লোক আমাদের ফিউচার ঠিক করে দিয়ে যাচ্ছেন আল্লাহর তরফ থেকে। এই রকম সংস্কার, এই ধরনের ফ্যাসিবাদী শাসন আপনারা কি পালন করেছেন? নববর্ষ, এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা করেছেন, আনন্দ শোভাযাত্রা। কি আনন্দ দেখলাম! আমার কাছে যখন টেলিভিশনে আমি ছবিটা দেখলাম শুধু বিভৎসতা, কদর্যতা আর ঘৃণার বই প্রকাশ, রক্ত পড়ছে মুখ দিয়ে, এটি আমরা দেখলাম সকালবেলা উঠেই। আপনারা রক্ত পিপাসু করতে চাচ্ছেন, দেশবাসীকে প্রতিহিংসা পরায়ণ করতে চাচ্ছেন, ঘৃণার দিকে নিয়ে গেছেন। সাধারণভাবে আমাদের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্ত যে নববর্ষ পালন করতো, তারা কোথায়? তাদেরকে আপনি কোনো পারমিশন দেন নাই, শুধু দোসরদের পারমিশন দিয়েছেন। তাদের এখন লোকজন যাচ্ছে না, কিন্তু গান বাজনা ধমধাম খুব চলছে। সাধারণ মানুষকে আপনি নববর্ষ পালন করতে দেন নাই। ঘৃণা দিয়ে, কদর্যতা দিয়ে, কুৎসিত দিয়ে যে নববর্ষ শুরু করেছেন, সেই নববর্ষ তো আপনি নিয়ে যাবেন রক্তপাতের দিকে, সেই নববর্ষ শেষ হবে প্রতিহিংসা দিয়ে। এটাই তো আপনার দেশ চলছে এখন, এবং সরকারি পৃষ্ঠপোষকতায়। নববর্ষ তো সরকারি পৃষ্ঠপোষকতার দরকার নাই। মানুষ নিজের সমস্ত ধর্ম বর্ণ সমস্ত গোত্রের মানুষ এই নববর্ষটা পালন করতে একসাথে এরশাদ সাহেব এই জন্য এই দিনকে ছুটির দিন ঘোষণা করেছিলেন। কেন ঘোষণা করেছিলেন? যে সবাই সুযোগ পাবে, সবাই মিলেমিশে একটা উৎসব পালন করবে। এটা আমাদের ঈদ উৎসব না, এটা পূজা উৎসব না, এটা নিউ ইয়ার আর কি বলে জেসাস ক্রাইস্টের উৎসব না, কোন সবার মিলের একটা উৎসব। সেখানে সবাই আমরা বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যাব। আপনি খিলট্রাক্স থেকে এখান থেকে ওখান থেকে লোক না চালেন, তারপরে কি করলেন? এইসব লোককে দিয়ে আমরা একটা পাকিস্তান আমলে দেখেছি, শেখ হাসিনা আমলে দেখেছি, সব আমলে দেখেছি, মাইক দিয়ে খুব ধুমধাম, আমরা খুব আনন্দে আছি,
খুব সুন্দর। যখন ইলেকশন ভালো হতো না তখন দেখতাম টেলিভিশনে দেখাতো কিছু লোক ভাড়া করা, এত সুন্দর ইলেকশন কোনো সময় দেখি নাই। ওই ভাড়া করা জিনিস দেখাই দিলেন। আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব? বয়স হয়ে গেছে, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, এমনি আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে ভয় দেখাবেন না, আমাদের সঙ্গে অনেক তরুণ আছে। আপনাদেরকে আমরা এই কারণেই আমি আজকে আপনাদের ডেকে এনেছি। আমার প্রত্যেকটি জায়গায় আমার মানুষ আছে, যতই চেষ্টা করা হোক সেই মানুষ থাকবে ইনশাল্লাহ। এবং আমাদেরকে যে দুর্নাম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে যে পিছিয়ে হটে দেওয়ার চেষ্টা করেছে, আমরা সুবিধাবাদী, আমরা সুবিধাভোগী, এখন আপনাদের প্রমাণ করার সময় এসেছে। জনগণের প্রয়োজনে আমরা সব সময় ছিলাম, জনগণের প্রয়োজনে সব সময় সামনের দিকেও থাকবো ইনশাল্লাহ। থাকবেন না? থাকবেন। আপনাদের মধ্যে অনেকে থাকবে না। অনেক বড় বড় নেতা আসে নাই, ভয় পায়। এখন আপনাদের সঙ্গে সবাই আসছে, যারা পদবি হেন তেন, এখানে বসবো না ওখানে বসবো, পিছনে কেন বসবো, আমি এত কিছু, এত আমার ত্যাগ, এত কিছু আমার থাকতে হবে, এই আমি করেছি সেই করেছি। এরা কোথায়? এরা ঘরের চকির নিচে লুকিয়ে আছে, কেননা তারা অপরাধ করেছে। আমরা অপরাধ করিনি, সেই জন্য বুক ফেলে আছে। আপনারা অপরাধ করেন নেই, সেই জন্য এখানে আসছেন। আপনারা বুক ফেলে আসছেন। যারা খাটের নিচে আছে তারা খাটের নিচেই থাকবে না? তাদেরকে খাটের নিচেই রাখতে হবে। দেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করবে না, আমাদের দল হোক আর যে দলেরই হোক। সেই জন্য বলছি, সামনের দিকে এই অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়াতে হবে আপনাকে। সহজ হবে? নব্য স্বৈরাচার আমরা একটা একদম সাধারণ একটা অনুষ্ঠান, যেটা সারা বিশ্বের মানুষ করছে, মুসলমানরা করছে, খ্রিস্টানরা করছে, সব দেশের লোক করছে। এই যে ইসরায়েলের যে বোমাবর্ষণ আমাদের এই প্যালেস্টাইনি শিশুদের উপরে, মহিলাদের উপরে, বেসামরিক নাগরিকদের উপরে, যারা কোনো কিছুর মধ্যে জড়িত না, সাধারণ মানুষের উপরে, অসহায় মানুষের উপরে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবেন না। কেন পারবেন না? এটা তো ফেসিবাদ এখন, নাকি বলেন না কেন? যেটা ফেসিবাদ, কাজে এখানে এইসব কাজে প্রতিবাদ করা যাবে না। এটা ফেসিবাদ চলছে এখন, আর আমার দোসররা এটাকে বাধা দিবে নাকি? বলেন, জিজ্ঞাসা করেন আপনার উত্তরটা কি? কেন আমরা করতে পারবো না? আমার লালমনিরহাটে আমার প্রোগ্রাম করে, সেখানে আমাদের যথেষ্ট সমর্থন আছে, আমাদের মানুষ আছে। পুলিশ এসে বাধা দিল, তারপরে হেলমেট দাঁড়িয়ে লোক এসে আমাদের পার্টি অফিস হামলা করলো, আমাদের করতে দেবে না, করলে অ্যারেস্ট করা হবে। অন্য জায়গায় আমাদের লোক করতে গেছে, করতে পারবেন না। আরে আমি একটা বাংলাদেশের নাগরিক, আমার অন্তর কাঁদছে, আমার এখানে আমার প্যালেস্টাইনের শিশুরা মারা যাচ্ছে, আমি তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে পারবো না? আপনি কোন ফেসিবাদ এটা বন্ধ করবেন? আমি কেন এই সময় ফেসিবাদকে আমি রুখে দাঁড়াবো না? আমাকে অ্যারেস্ট করবেন, পুলিশের কাছে গেলে প্রোটেকশন নেই, তারা আরও অ্যারেস্ট করার ভয় থাকে। না, আপনার পাশে আসবেন না, আপনার কোনোখানে আসবেন না। কেন আসবেন না? যেহেতু আমরা ফেসিবাদ, আমরা অন্য কাউকে আসতে দিব না। আমরা এবং মামুরা ছাড়া আর কেউ দেশের মধ্যে থাকতে পারবে না। কেউ দেশাত্মবোধক নাই, কেউ দেশের প্রেমও নাই, সবগুলো হলো মানে খারাপ মানুষ। আমরাই ভালো, আমরা এবং মামুরা এরই হলো ভালো মানুষ। আর আমরা কি রাস্তার থেকে, আকাশ থেকে আন্দাজে আসছি? আমরা কি বিদেশি নাগরিক নিয়ে বসে রয়েছি, নাগরিকত্ব নিয়ে, যে এই দেশের আকাশ বাতাস যতই ঘোলাটে হোক, যতই আমার প্রতিকূল অবস্থা হোক, যতই দূষণ হোক, আমার তো অসুবিধা নাই। 3 দিন থেকে থাকবো, আবার 10 দিন হাওয়ায় বিভিন্ন জায়গায় সি বিচে আমি ফ্রেশ হয়ে থাকবো, তাহলে আমার অসুবিধা কি? সেই জন্য আপনাদেরকে ডেকে এনেছি। সত্যিকার অর্থে যত রকম দুর্নাম যদি ঘুচাতে চান, মানুষকে যেটা ভাবে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেটা থেকে তো করতে রক্ষা পেতে, সেটা থেকে চিরদিনের জন্য যদি মুক্তি পেতে চান, এখন দাঁড়িয়ে যান, এবং দাঁড়িয়ে যান জনগণের পাশে। 5 জন লোক হলে থাকবে, একজন হলে একজনই দাঁড়ান, প্রতিবাদ করেন, ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ফেসিবাদকে রুখতে হবে বলে দাঁড়ান, একাই দাঁড়ান। 100 আসবে, 1000 আসবে, 1 লক্ষ লোক আসবে। কোনোখানে মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারছে না, কোনোখানে কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না, আর অসহায় মানুষের কান্নার দেখার কোনো কেউ নাই। কার কাছে যাবেন? আমি পুলিশের কাছে যাবেন, পুলিশের উপর আর্মির কাছে যাওয়া হচ্ছে, আচ্ছা আমরা দেখছি, কিছু হচ্ছে না। মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হবে, এই ভয় বৃত্তি দেখিয়ে প্রচুর মানুষের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কয়েকজন নেতার ধমকি দেওয়া হয়েছে যে আপনারা যদি এইভাবে না চলেন, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে।
এর চেয়ে বড় ফেসিবাদ আর কি হতে পারে? এর চেয়ে বড় অত্যাচার আর কি হতে পারে? ঘরের ভিতরে স্লোগান চলবে না, স্লোগান দিবা বাইরে, ফেসিবাদের সামনে। ফেসিবাদ যখন মারবে তখন রক্ত দিয়ে ফেসিবাদকে রুখতে হবে। এই ফেসিবাদকে রুখতে হবে রক্ত দিয়ে। যেখানে যেখানে আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ হবে। আমি আপনাদেরকে কাউকে আক্রমণ করার জন্য বলছি না, কিন্তু আক্রান্ত হলে আপনারা নিজেকে সেভ করবেন, আর দরকার হলে জীবন দেবেন। কত রক্ত চাও? পহেলা বৈশাখে যে রক্ত দেখিয়েছ, কত রক্ত চাও আমাদের থেকে? রক্ত খেয়ে চলে যাও, দেশকে মুক্ত করে যাও। পেট ভরে গেলে চলে যাও, দেশকে রক্ষা করতে পারো। মানুষের কাছে আমরা সংগ্রাম করি নাই? শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা, শক্ত কথাগুলো কে বলেছে? সবচেয়ে বড় শক্তি আমরা দেখানো। এই পহেলা জুলাইয়ের পর থেকে 3রা জুলাই কে সবচেয়ে প্রথম কথা বলেছে এই ছাত্রদের জন্য? আজকে আমি ছাত্র সমাজের কাছে নিয়ে আমি জানাতে চাই, তোমাদের কাছে আমার প্রশ্ন, কে বলেছে সবচেয়ে প্রথম তোমাদের কথা? কে বলেছে এটা কোটা বিরোধী আন্দোলন নয়, এটা বৈষম্য বিরোধী আন্দোলন? কে বলেছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের দেশের মানুষ, বাঙালির বৈশিষ্ট্য কোনোদিন পিছু হটে না? সর্বোচ্চ সব ত্যাগ স্বীকার করতে তারা রাজি থাকে, তারা কখনোই পিছু হটে না যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য বিরোধী আন্দোলনে জয়লাভ করা যায়। সরকারকে বলেছিলাম, হুঁশিয়ার, আপনি বিরাট বিপদে হাত দিয়েছেন। কে বলেছে? অন্য কোনো দল বলে নাই, জাতীয় পার্টি বলেছে। তারপরে তিনি প্রত্যেক দিন থেকে জাতীয় পার্টি একমাত্র অফিসিয়ালি বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছে, তাদেরকে সমর্থন করলাম। তাদের শহীদ হয়েছে রংপুরে, সেই শহীদের কবর প্রথম জিয়ারত করেছে কে? তার পরিবারকে সান্ত্বনা দিয়েছে কে? আর আপনি বলেন ছাত্ররা লাফাচ্ছে, আমরা নাকি দোষর। আহা, তুমি কোথায় ছাত্র নেতা হলে? কেমন করে হলা? কেমন করে এখন শান শওকাতে চলো, 5 স্টার হোটেলে চলাফেরা করো? কেমন করে? আমাদের রক্তে দিয়ে, আমাদের পরিশ্রমের জন্য। আর আমরা হলাম দোষর, আর তোমরা হইলা গিয়া ফেরেশতা। সেই জন্য বলছি যে আমাদের দলের উপরে আল্লাহর তরফ থেকে এসছে। এরা, আমি কালকে বলেছি, আজকেও বলছি, সংস্কার টংস্কার এগুলো কিচ্ছু না। আপনি 50 ভাগ লোককে বাদ দিয়ে আপনি সংস্কারের প্রস্তাব করছেন, এটা হেন করছেন, তেন করছেন। এগুলো তো আপনি যখন পরবর্তীকালে যদি সত্যিকার নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা যদি আসি, তখন তো আমরা আপনার এই সংস্কার দেখব না, আমরা নিজের সংস্কার চিন্তা করব। কারণ আপনারা যে সংস্কার করছেন, এটা তো এলিয়ান আইডিয়া। এলিয়ান মানে অন্য গ্রহের থেকে আসা আইডিয়া। আমরা তো এই গ্রহের মধ্যে নাই, আমরা তো এই গ্রহে বসবাস করি। আমরা তো বিদেশি গ্রহের থেকে আসে, এখানকার সিস্টেম তো চলবে না। আর ইলেকশন ছাড়া এই দেশের কোনো রক্ষা করার কোনো উপায় নাই। অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ, মানে অবাধ সুষ্ঠু মানে হলো ইনক্লুসিভ নির্বাচন। সব দলমত মিলে যদি নির্বাচন হয়, দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য হবে। না হলে সেই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা না পেলে সেই সরকারের বৈধতা থাকবে না। বৈধতা না থাকলে কেউ কোনো লং টার্ম এগ্রিমেন্ট করবে না, কেউ কোনো ইনভেস্টমেন্ট করবে না। এমনকি বৈধতা হলেও, সকলে মিলে নির্বাচন করলেও, বৈধ হলেও যদি আইন শৃঙ্খলা স্থিতিশীল না হয়, তাহলে কেউ এখানে বিনিয়োগ করতে আসবে না। বিনিয়োগ না করতে আসলে আপনার দেশে কোনো চাকরি সৃষ্টি হবে না, আপনার ইনকাম বাড়বে না। দেশের মানুষ, সাধারণ মানুষরা চাকরি হারাচ্ছে, ইয়াং ছেলেরা, যুবক সমাজ নতুন করে বেকার হচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকরা অনেক বাহাদুরি দেখানো হয়েছিল গত সরকার আমলে, কি যে আমরা জিনিসের কি পেঁয়াজ রসুনের দাম কমে ফেলছি, আলুর দাম কমিয়ে ফেলছি। তখন আমি বলেছিলাম, আমি সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে রংপুরে গেছি, কৃষকরা কাঁদছে। আলুর চাষি বলেছে, স্যার আমার আলুর যা খরচ হয়েছে তার 25% আমি বিক্রি করে পাচ্ছি, বাকিটা ফেলে দিতে হচ্ছে, গোডাউনেও জায়গা নেই, আমি কোনো কোল্ড স্টোরেজ পাচ্ছি না। পেঁয়াজও এই অবস্থা হয়েছে। এটা সহসা বোঝা উচিত ছিল যে কেন জিনিসের দাম হঠাৎ করে কমে। হঠাৎ করে জিনিসের দাম কমে গেলে যে ইম্পোর্ট করে তার ইম্পোর্টারদের ক্ষতি হয়, যে প্রডিউস করে তার প্রডিউসারের ক্ষতি। তাকে সবসময় দেখতে হয় যে কী কেন হলো, তাকে কীভাবে রক্ষা করা যায়। তাকে খরচ উঠাতে হবে, তাকে তো লাভ করতে হবে, তাকে তো বাঁচতে হবে, না হলে তো সেই জিনিস আবার চলবে না। টেলিফোন বন্ধ করো। সেই জন্যই
ওনারা তো সেটা দেখেননি, হাততালি দিয়েছেন, গ্রামের কৃষক কেঁদেছে, 3টা কৃষক পেঁয়াজের জন্য দাম পায়নি জন্য আত্মহত্যা করেছে, আমি যা শুনলাম, পেপারে দেখলাম। এই তো হলো ঘটনা। সমস্ত বিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এখন ওনারা এখন ভালো হয়েছে একটা জিনিস, যে রেমিটেন্স আসছে। একটা রেমিটেন্সের উপর একটা দেশ চলে না, এক্সপোর্ট করতে হবে। দেশের মানুষের হাতে টাকা নেই, সরকারের হাতে টাকা নেই, সরকার রেভিনিউ কানেকশন করতে পারছেন না, কেননা কারো আয় ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য নেই, আপনাকে ট্যাক্স দিবে কে? সরকারের হাতে টাকা নেই, বিদেশি টাকা। ওই এক্সপোর্ট থেকে কিছু আসছে ব্যাকলগ, সামনের দিকে এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে কী অবস্থা হবে আমরা জানি না। ট্রাম্পের যে ট্যারিফ নীতি সেখানে কী হবে আমরা জানি না, সেটার জন্য কিন্তু ভয়াবহ কিছু ঘটতে পারে। তখন আমরা নাই। আর আপনার দেখা যাচ্ছে যে IMF টাকা দিবে কিনা ঠিক নাই, মনে হয় দিবে না বলেই তারা সিদ্ধান্ত, যতটুকু শুনলাম আমি এক্সপার্টদের কাছ থেকে। তা আপনার কাছে আর বিদেশিরা হাততালি দিয়ে চলে গেছে, ভালো নাচ দেখলাম, ভালো গান শুনলাম, চলে গেলাম, আশ্বাস দিয়ে গেলাম আপনাদের হাজার হাজার কোটি টাকা আপনাদের এখানে আনবো এক সময়, যখন আপনারা থাকবেন ভালো, আমরাও ভালো থাকবো, দেখবো আর কি, নাকি? কেউ এখানে দিবে? আপনি এখানে টাকা আপনি এখানে দিবেন? যারা আয়োজক তাদেরকে বলি, আপনি কয় টাকা ইনভেস্ট করেছেন এখানে? করবেন কেন? আপনার অফিস কালকে যাবে, পরে আপনার অফিসে জ্বালিয়ে দেওয়া হচ্ছে না, আপনি কেমন করে শিওর করবেন? আপনি মনে করছেন আপনার দোষর, ফেসিবাদের দোষর, এই জন্য আপনি সেভ হবেন? সবসময় ফেসিবাদের দোষর হলে সেভ হতে পারবেন? পারবেন না হয়তো। কাজে আপনি ইনভেস্ট করবেন না, আপনি ওইটাই চিন্তা করবেন, বেশি চিন্তা করবেন। তো ইনভেস্টমেন্ট নাই, বিদেশি লোন নাই, এক্সপোর্টের টাকা নাই, দেশের মানুষের ট্যাক্স দিচ্ছে না, মানুষের হাতে টাকা নাই, মানুষের টাকা বিদেশ থেকে টাকা না থাকলে বিদেশ থেকে মালমালতা আনতে পারবেন না, তখন কোথায় যাবে মানুষ? টাকাও নাই, জিনিসও নাই, জিনিস থাকলে কেনারও টাকা নেই, তা মানুষ কী করবে তখন? রাস্তায় রাস্তায় লুটতরাজ হবে, কেউ কারো কথা শুনবে না, কেউ পুলিশকে আপনি বেতন দিতে পারবেন না, যেহেতু রেভিনিউ কালেকশন নাই, পুলিশ কেন আপনার কথা শুনবে? সরকারি কর্মকর্তারা আপনার কথা শুনবে কোত্থেকে? তার আগে তো আপনাকে দেশকে শান্ত করতে হবে, একটা নির্বাচন করে বৈধ একটা সরকার আনতে হবে, সেই সরকারটা যেন বৈধ হয় তার জন্য নির্বাচনটা সঠিক করতে হবে। পুলিশ আপনার কথা শুনে না, পুলিশ কিছুটা শুনে বিএনপির কথা, কিছুটা শুনে জামাতের কথা, কিছুটা হাউতাস, কালকে আমাকে ফাঁসি দেয় না, কি করব না করব। ম্যাজিস্ট্রেটদের একই অবস্থা। সেখানে নির্বাচন কি হবে? যে যা পিটায় পুটায় নির্বাচন হবে, সেই নির্বাচনে বৈধতা পাবে? আর একটা হলো নিজের দল করছেন, নিজের সমমতায় চিরস্থায়ী থাকবার জন্য, সেই দলকে পাশ করানোর জন্য সংস্কার করবেন, ইত্যাদি করবেন, আর সেই দলকে পাশ করাবেন যেন তেন প্রকারে। এই নির্বাচন কি শেখ হাসিনা নির্বাচন হচ্ছে ভালো হবে কোনো? নাকি খারাপ হবে? তাহলে সেই বৈধতা নিয়ে শেখ হাসিনা এত হ্যাঙ্গি ফ্যাঙ্গি করে মিলিটারি পুলিশ সব হাতে নিয়ে পারলো না, আপনি কয় মাস পারবেন? কয় মাস পারবেন? কয়দিন পারবেন? আর কি সবাই নির্বাচন থেকে বাদ দিবেন, তারা কি বসে থাকবে, ঘরে আঙ্গুল চুষবে? তাহলে দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে? ভালো নির্বাচন দিতে হবে, তারপরে ডিসিপ্লিন আনতে হলে সবাইকে নিয়ে আপনার চলতে হবে, ঐক্যবদ্ধভাবে জাতিকে অগ্রসর হতে হবে, সবাইকে বলতে হবে ভাই যার যা হয়েছে বলে যান, আমরা সবাই ভাই ভাই, আসেন দেশটাকে গড়ি। তখনই সবাই মিলে আদা পেটা খেয়ে হলেও মানুষে বলবে ঠিক আছে, দেশের জন্য আমি আদা পেটা খেয়ে থাকবো, দেশটা ভালো হোক। আপনি তো সেটা করেন নাই, সবাই একত্রিত হয়েছিল, আপনি সুন্দরভাবে দুই ভাগ করছেন যাতে ক্ষমতাটাকে চিরজীবন রাখতে পারেন, অর্ধেক লোকরে বাদ দিতে পারেন, যেটা শেখ হাসিনা করছিল। আপনি আপনার কথায় ফেসিবাদ, সেই ফেসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করতেছেন, শিক্ষা নিচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন ফেসিবাদের থেকে। সেই ফেসিবাদের ট্রেনিং নিয়ে আপনি ফেসিবাদ হবেন, আর সেই ফেসিবাদের পতন হয়েছে, এই ফেসিবাদের পতন হবে কিনা? তোমরা সেখানে দাঁড়াতে পারবা কিনা? সাহস আছে কিনা? ওই পথে গেলে মাঠ দিতে আসবে ফেসিবাদের দোসররা, পুলিশটাকে সহযোগিতা করবে, সহ্য করতে পারবা? না করতে পারলে ঘরের ভিতর চলে যাও, কোনো অসুবিধা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে। সেই জন্য আমি এখানে এই বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের মতামত জানতে চাই। সেকেন্ড হলো, আমাদেরকে ষড়যন্ত্র শুরু করছে। কি ষড়যন্ত্র? আমাদের লাঙ্গল মার্কা নেওয়ার জন্য আরেক গ্রুপ যে শেখ হাসিনার সঙ্গে ছিল, সেই গ্রুপ আবার এখন, এবং এই সরকারের সময়
সেখানে যারা ইলেকশন কমিশন খুব সাদরে তাদের গ্রহণ করছেন, সেই ইলেকশন কমিশনের যে ভদ্রলোক গ্রহণ করছেন উনি আবার আমি জানতে পারলাম যে আমার অপছন্দ করেন, কারণ আমার ইলেকশনের সময় উনি ওখানে গিয়ে কিছু কারচুপি করতে চাইছিলেন, ধরা পড়েছেন, পরবর্তীকালে ওনাকে উদ্ধ করা হয়েছিল অফিসার হিসেবে। এখন উনি তো কাদের সাহেব যেখানে সেখানেই সেখানেই জবাই করতে হবে, এই একটা মতবাদ নিয়ে চলছেন আর কি। আর আমাদেরকে কোনো হটটল ভাড়া দিবে না কেন, তাহলে আমরা কাউন্সিল করতে পারবো না, তাহলে কী হবে, কাউন্সিল করে নিই কাদের বাতিল, ঠিক দেখবি? হ্যাঁ, ওই বুদ্ধি থেকে তো ওনারা ওই পলিসিতে অগ্রসর হচ্ছে। কাউন্সিল আমরা করতে দেবে না, কোনোখানে ঘর ভাড়া দেবে না। ওনারা সব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, এটা আমি লাইফ মেম্বার একজন ফেলো, সবচেয়ে সেই ইনস্টিটিউট থেকে আমাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে না, কেন ওইটা আগে একজন ছিল, তারা ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এখন যেটা হয়েছে সেটা আবার আরেক এখন সরকারের একজন মানে কি বলবো পার্টনার, তাদের অঙ্গ সংগঠন, তারা তাদের অঙ্গ সংগঠন চলছেন। তারা তো ইঞ্জিনিয়ার দেখছেন না, তারা মানুষ দেখছেন না, তারা দল দেখছেন। সমস্ত প্রতিষ্ঠান এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, শেখ হাসিনা ধ্বংস করেছে। আর দুর্ভাগ্যের ব্যাপার হলো বর্তমান সরকার এইটারে আরও সুন্দরভাবে এই বাতিল জিনিসটাকে আবার সুন্দরভাবে গ্রহণ করেছেন। আমাদের বড় বড় ব্যবসায়ীরা আমাদের দলে যারা আছেন এখন আমাদের লগে ছবি তোলেন না, আমাদের এখানে আসতে ভয় করেন, আমার সঙ্গে টেলিফোন করতে ভয় করেন, তাদের বাড়ি ঘর নাকি জ্বালাই দিবে, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালাই দিবে। আহা, কি ডেমোক্রেসি, কি গণতন্ত্র, কি সুন্দর দেশ। আপনি হাঁটা চলা কার সঙ্গে করবেন তাও ঠিক করতে পারবেন না। আপনি কোথায় যাবেন, কি বলবেন, আপনি সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন, আপনি কোথায় কি করবেন সেটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছেন। এবং সেই নিয়ন্ত্রণের ফাঁকে মহাযজ্ঞে টাকা আদায় হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা, অর্থ চাঁদাবাজি হচ্ছে। শুনছেন নাকি? শুনছেন আপনারা? আমরা সবাই শুনেছি, সবাই জানি। যাই হোক, তো সেই কারণে আপনাদের ডেকে এনেছি ওই কথা বলার জন্যই যে পথে থাকতে হবে, নব্য ফেসিবাদকে রুখতে হবে, নব্য ফেসিবাদের দোসরদেরকে সিধা করতে হবে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে। যদি তারা বাঁচতে চায় সবাই একসঙ্গে হতে হবে, দেশকে বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম।